প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে আমি নুধা সাওম হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে। চলুন দর্শক, দেরি না করে তবে জেনে নেই আজ কি খবর রয়েছে আপনাদের জন্য। সঙ্গীত জীবনের 50 বছরে এসেও শিখছি এবং চেষ্টা করছি। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই বললেন গুণী সঙ্গীতশিল্পী নকিব খান। ব্যান্ড শিল্পী, গীতিকার ও সুরকার নকিব খানের 64 বছরের জীবনে গান সুরের সঙ্গে কেটেছে 50 বছরের বেশি। সঙ্গীতের ভুবনে তার এই দীর্ঘযাত্রা উদযাপনের অনুষ্ঠান ভরে উঠল গান আর শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণায়। 23 আগস্ট শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে নকিব খান 50 ইয়ার্স সেলিব্রেশন শীর্ষক জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ TJFB। এতে উপস্থিত ছিলেন নকিব খানের দীর্ঘদিনের সহযোদ্ধা, সঙ্গীতশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ অনেকেই। বাংলাদেশে অনেক মিউজিশিয়ানস আছে, নকিবের মতো এত সজ্জন মানুষ, এত ভালো মানুষ আমার চোখে দেখা খুব কম। যে সঙ্গীতই মানুষের জীবনের শেষ পরিচয় নয়, একটি মানুষের শেষ পরিচয় তার আচরণ, তার ব্যবহার এবং তার গুণাবলী তো আছে। সুতরাং নকিবের যা আছে তা অনেকেরই। রকিব নামক বৃক্ষটি যে ফল 50 বছর ধরে দিয়ে এসেছে, তাতে আমরা এদেশের মানুষ আপ্লুত এবং তাকে আমরা সবসময় স্মরণ রাখব। TJFB সভাপতি রেদওয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নকিব খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দীর্ঘ সঙ্গীত জীবনের নানা দিক নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন শুভানুধ্যায়ীরা। এর পাশাপাশি ছিল তার সুর, লেখা ও গাওয়া বিভিন্ন গানের পরিবেশনা। নকিব খান নিজেই উপস্থাপন করেন সেই সব গান। সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হল হৃদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত নৃত্যনাট্য দিল নওয়াজ। लगे थे बमुश्किल आखिरी चंद फूल पिरोकर उसने हार मुकम्मल किया। ऐन उसी वक्त शहजादा हस्बे रिवाज अपनी हसीन मलिका को साथ लिए हुए बाग में दाखिल हुआ। রাজপ্রাসাদে শাহজাদা শামসের সঙ্গে বেড়ে ওঠেন বাদী দিল নওয়াজ। তারুণ্যে দুজনের মধ্যে প্রেমের অনুভূতি তৈরি হয়, তবে মুখ ফুটে কেউ সেটাকে প্রকাশ করতে পারেন না। দিল নওয়াজ ভেবেছিলেন বাদী হয়ে শাহজাদাকে কিভাবে প্রেমের কথা বলবেন। মনের কথা মনে মনে ভেবেই শেষ পর্যন্ত দুজনের প্রেম পরিণতি পায়নি। 100 বছর আগে দিল নওয়াজ নামের এই ভালোবাসার গল্পটি লিখেছিলেন উর্দু ভাষার লেখিকা রাহাতারা বেগম। ভালোবাসার গল্প হিসেবে বিশ্বজুড়ে বেশ সমাদৃত হয়েছে নৃত্যনাট্য দিল নওয়াজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হল দিল নওয়াজ।
দিলনওয়াজের নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সঙ্গীত পরিচালনা করেছেন রাতুল শঙ্কর ঘোষ, শিল্প নির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম। দিলনওয়াজ ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন মুবাশশির কামাল, সাজ্জাদা শামশেরের ভূমিকায় অভিনয় করেছেন আবু নাইম ও রাজবধূর ভূমিকায় ছিলেন উম্মে হাবিবা। এছাড়াও একজাত নৃত্যশিল্পী অভিনয় করেছে এই নৃত্যনাট্যে। আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে চলছে এই শহরের হাওয়া বিবি এই শিরোনামের একটি একক চিত্র প্রদর্শনী। 25 আগস্ট সোমবার সন্ধ্যায় আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে শিল্পী শৈলী শ্রাবন্তীর একক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনের আয়োজন করা হয়। শিল্পরসিক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই শহরের হাওয়া বিবি শিরোনামে এই প্রদর্শনীটি চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। হাওয়া বিবি এক পৌরাণিক প্রতীকী চরিত্র, যিনি নিঃশব্দে নগরভূমিতে বিচরণ করেন, সমাজ, সংস্কৃতি ও প্রতীকের মধ্যকার সেই সব শক্তিকে পর্যবেক্ষণ করেন যা নারীর জীবনের গতিপথ নির্ধারণ করে। আমি তো নিজেও একজন নারী, সো আমার সমাজে, আমার সোসাইটিতে নারীদের কি অবস্থান, এটা তো আমি দেখতে পাচ্ছি। এটা আমার রেগুলার গল্প। প্রতিদিন রাস্তায় বের হলে আমি প্রতিদিন অনেক 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 গল্প দেখি, যেগুলো মেয়েদের জন্য অবস্ট্যাকল, স্ট্রাগলের জায়গা। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি একদম কোর আদিমাতা হাওয়া বিবির কনসেপ্টটা নিয়ে কাজ করছি। শিল্পী শ্রাবন্তীর মিশ্র মাধ্যমে আঁকা প্রায় অর্ধশত শিল্পকর্মে প্রাচ্য চিত্রের ঐতিহ্যবাহী টেকনিক ও কৌশল উঠে এসেছে। প্রদর্শনীর সমসাময়িক উপাদানের মধ্যে রয়েছে জল রঙের ওয়াশ, অ্যাক্রিলিক, কলম, মাটি এবং স্থানীয় উপকরণ। এর মধ্যে দিয়ে শিল্পী অনুসন্ধান করেছেন প্রাচীন ও আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা যুগে যুগে নারীর স্বতন্ত্রতাকে আবদ্ধ করে রেখেছে। শফিউদ্দিন আহমেদ প্রিন্ট স্টুডিওতে শিল্পী অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় একটি উডব্লক ছাপচিত্র কর্মশালার আয়োজন করা হয়। দেশের তরুণ শিল্পীদের মধ্যে ছাপচিত্রের প্রতি কতটা আগ্রহ তা লক্ষ্য করা গেল সম্প্রতি শফিউদ্দিন আহমেদ প্রিন্ট স্টুডিওতে শিল্পীদের কাজের মনোযোগ দেখে। উডব্লক ছাপাই ছবির সহজাত বৈশিষ্ট্য আলো থেকে ছায়ার দিকে যাত্রা, কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক আনিসুজ্জামান পরিচালিত এই কর্মশালাটির ফোকাল পয়েন্ট হল অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত বেশ কজন শিল্পী সহ শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ প্রিন্ট মেকিং স্টুডিওর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীও সপ্তাহব্যাপী বিশেষায়িত এই কর্মশালায় অংশ নিয়েছেন। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন সতীর্থ আবৃত্তি সংঘ। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে এক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন সতীর্থ আবৃত্তি সংঘ। যদিও নগণ্য তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন লক্ষ্যে বিভিন্ন সংগঠন নানাভাবে তাকে স্মরণ করছে। সেই ধারাবাহিকতায় 24 আগস্ট রবিবার সন্ধ্যায় রাজধানীর বেলি রোডস্থ মহিলা সমিতি মিলনায়তনে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনে তাকে স্মরণের লক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মল্লিকে মল্লিকা দাস করলে দাসা, সোনালি পদবী গুলো অতিশয় খাসা। কর যদি করা হয় ধর হয় ধরা, মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা।
আবৃত্তি সংগঠন সতীর্থ আবৃত্তি সংঘের আয়োজনে এই অনুষ্ঠানে কবি সুকান্তের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও তার সৃষ্ট কবিতা নিয়ে একক ও দলীয় আবৃত্তি করেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। সংক্ষিপ্ত আলোচনার পর সুকান্তের সৃষ্ট কবিতা টিপটপ নীরবতায় শিল্পীদের পরিবেশনা শোনেন হলভর্তি দর্শকেরা। নাট্য সংগঠন থিয়েটার ফ্যাক্টরি প্রযোজিত নাটক কমলা রঙের বোধ সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। কবি জীবনানন্দ দাশ ও তার সাহিত্যকর্ম এই সময়ও প্রাসঙ্গিক সেই ভাবনা থেকে 24 আগস্ট রবিবার সন্ধ্যায় রাজধানী শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম অবলম্বনে রচিত নাটক কমলা রঙের বোধের প্রদর্শনীর আয়োজন করা হয়। এটি তাদের পঞ্চম প্রযোজনা। রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনা দিয়েছেন আলোক বসু। নাটকটিতে দেখা যায় কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও কবিতায় রয়েছে বোধের দোলাচল। এই দুয়ের মিলনে থিয়েটার ফ্যাক্টরির নাটক কমলা রঙের বোধ, যেখানে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হয়। এরপরেই নাটকের কাহিনী ধীরে ধীরে বিস্তার করতে থাকে তার সাহিত্যের গভীরে। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, KM হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকরিমা আক্তার সহ অনেকে। যদি আমি বলি জীবনানন্দ দাশ তার যে স্ফুরণটা হয়েছে তার মৃত্যুর পরে, তিনি জীবিত অবস্থায় তিনি ততটা সমাদৃত হননি, তার সাহিত্য ততটা সমাদৃত হয়নি এবং তার মৃত্যুর পরে ক্রমান্বয়ে এবং এখনও তার অনেক সাহিত্য আবিষ্কার হচ্ছে এবং এক ট্রাঙ্ক হারিয়ে গিয়েছিল তার মেয়ে মঞ্জুশ্রী, সেইখানে প্রচুর জীবনানন্দের লেখা ছিল, তার থেকে কিছুমাত্র উদ্ধার করা গেছিল। আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পী মুর্তজা বশিরের সৃষ্টি সম্ভার নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় গ্যালারি কায়াতে। দেশের একজন বরেণ্য শিল্পী মুর্তজা বশির তার শিল্পী জীবনের বহু যাত্রা ও মাত্রার স্বর নিয়ে একটি প্রদর্শনী চলছে রাজধানীর গ্যালারি কায়াতে। এই মোহগ্রস্ত পৃথিবীর স্রোতের বিপরীতে আপোষহীন বয়ে চলা এক শিল্পীর নাম মুর্তজা বশির। বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ এই শিল্পী তার পছন্দের শিল্পী পাবলো পিকাসোর মতো অন্তত 92 বছর বাঁচতে চেয়েছিলেন, কিন্তু তাকে চলে যেতে হয়েছিল 88 বছর বয়সে। তিনি চলে গেলেও রেখে গেছেন তার অসংখ্য সৃষ্টি। শিল্পীর যাপিত জীবনের সেই সব সৃষ্টি দেখা যাচ্ছে গ্যালারির কায়ার সাদা দেয়ালে। এখানকার ছবিগুলা বাবা কালেক্ট করে গেছিলেন, এগুলো যে আমাদের বাসায় ছিল এটা বাবার মৃত্যুর আগ পর্যন্ত জানতাম না, কারণ সেগুলো উনিই রেখেছিলেন। কিন্তু বাবার মৃত্যুর পরে যখন আমরা ট্রাস্টের কাজটা ধরলাম তখন একটা একটা করে ছবি আমরা দেখলাম। তো যেই ছবিটা আমার ভিতরে খুব এফেক্ট করেছিল ওই ছবিটা এখানে নাই। আর গত এক্সিবিশন আমি একটা ছবি এখান থেকে নিয়েছি আপনাদের ঈদ ফেরা, ওইটা নিয়ে আমার ভীষণ একটা আবেগ ছিল যে একটা আর্টিস্ট গিয়েছে 22-23 বছরের ফ্লোরেন্সে বাবা মাকে ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে। সো চকবাজারে যেহেতু আমার দাদার বাড়ি, বাবারা বড় হয়েছে চকবাজারে, তো ঈদ মেলা থেকে হয়তো ছোটোবেলায় বাবারা কাঠের পুতুল, মাটির পুতুল, তো সেই ছবিটার মধ্যে একটা এসেছিল একটা ছেলে টুপি পরা, এবং বাবার এখানে ওই ছবিটা সম্ভবত আছে, উনি ওই ধরনের একটা টুপি পরা একটা প্যাম্পলেটের সামনে ওই ছেলেটা সেম টুপি পরা। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। আমার আর আব্বুর মানে এক শিডিউল থাকতো যে আমরা বেড়াতে যাব, তা আব্বু আমি আসার আগে থেকেই সবাইকে বলে রাখতো যে দেখো আমার ছোটো মেয়ে আসবে, আমার সাথে কোনো প্রোগ্রাম রাখবে না, ওকে নিয়ে আমি ঘুরতে হবে। সো আব্বু আমাকে নিয়ে সব মানে গাউসিয়া মার্কেটে বেশি করে যেতাম এবং ওখানে গিয়ে প্রথমেই কাজ ছিল পেয়ারা ভর্তা, যেটা কাসুন্দি দিয়ে, ওটা আমাকে উনি কিনে দিবেন এবং আমি সেটা খাবো। আর সারাদিন আমরা ঘুরতাম দুইজন, মানে আর কোনো বিরক্ত নাই, মানে এই মাথা থেকে এই মাথা, মানে একটু যে বিরক্ত টায়ার্ডনেস কিছু নেই। মানে আমি বেড়াতে গেলে, ঢাকায় গেলেই মানে উনি জানতেন যে আর ওনার বাসায়ও খাওয়া দাওয়া হবে না, বাইরে খাবো, বাইরে ঘুরবো। প্রিয় দর্শক, এ সপ্তাহে আমাদের কাছে থাকা বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে শেষ করছি আজকের পর্ব। ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আগামী সপ্তাহে হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন, আর অবশ্যই বাংলা ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।